আমি ঝিনাইদহ যাব অনেক দূরে। কি নিয়ে বৈঠক হয়েছে, ধর্মীয় ভাবে যেভাবে ভারত অপপ্রচার করছে এই বিষয়গুলো নিয়ে আপনি একটু জোরালো একটু বলেন, শুরু করুন। আমরা একটু সাইলেন্ট হয়ে আমরা যাবো। জি জি, আজকে মূলত আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছেন। তার ডাকে আজকে বিভিন্ন ধর্মের নেতৃত্বশীল ব্যক্তিবর্গ তারা এসেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই আজকে সমবেত হয়েছেন। আমরা বাংলাদেশের মানুষ কেমন আছি, বিশেষ করে আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছেন মুসলিম ছাড়া, তারা কেমন আছেন, তারা তাদের সেই অবস্থা ব্যক্ত করেছেন। তো আমরা লক্ষ্য করেছি যে এখানে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় আছে। সেটিকে সামনে আরো কিভাবে ভালোভাবে ধরে রাখা যায় সেজন্য আজকে আমরা কথা বলেছি, সবাই মন খুলে সবাই যার যার মতামত ব্যক্ত করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি আমাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো ভয় থাকবে না, সেটি গড়বার জন্য তারা কাজ করছেন। এবং আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এদেশের ওলামা একরাম, এদেশের ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার কারণে কিন্তু আপনারা দেখেছেন যে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে মুসলমানরা অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন। বিগত সরকারের শেষের দিকে আপনারা দেখেছেন ফরিদপুরে 2 জন মসজিদের নির্মাণ শ্রমিককে অত্যন্ত নির্মমভাবে অন্য ধর্মাবলম্বীরা হত্যা করার পরও গোটা দেশের মুসলমানরা অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছেন। আমরা এটিকে যেমন সাধুবাদ জানিয়েছি, ঠিক তেমনি ভাবে এটিকে ধরে রাখবার জন্য সংগ্রাম চালাচ্ছি। এখানে সিনিয়র বিভিন্ন ব্যক্তিবর্গ ছিলেন, জাতীয় মসজিদ বায়তুল করমের সম্মানিত খতিব ছিলেন, আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব সহ অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন। প্রত্যেকেই একই সুরে কথা বলেছেন যে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে, এটা পৃথিবীতে আসলেই বিরল। কোন প্রপাগান্ডায় যেন আমরা কেউ কোনোভাবে পা না দিই এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, সেজন্য সবাই এখানে কথা বলেছেন। মুসলিমরা ছাড়াও অন্য ধর্মাবলম্বী যে সমস্ত নেতৃবর্গ ছিলেন তারাও কথা বলেছেন। তো আমরা আশা করছি যে একটা সম্প্রীতির বাংলাদেশ যেটি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আছে, সেটিকে আরো ভালো জায়গা আমরা নিয়ে যেতে পারবো এবং পৃথিবীর কাছে উজ্জ্বল উদাহরণ হিসেবে আমরা দাঁড় করাতে পারবো। এখানে প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করেছেন এই কথা বলার জন্য যে আমরা শান্তি সম্প্রীতি রক্ষা করবার জন্য কাজ করছি। আমরা 5 আগস্টে লাইভে এসে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা সবাই কিন্তু মানুষকে সজাগ থাকার, সতর্ক থাকার এবং সংযমী থাকার, ধৈর্যশীল থাকার জন্য আমরা আহ্বান করেছি। এবং আলিফ হত্যাকাণ্ডের পরও আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে মানুষকে সংযমী থাকার আহ্বান করেছি। ইসলাম আমাদেরকে অন্য ধর্মাবলম্বীর ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল আচরণ করতে বলে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানুষ হিসেবে অন্য ধর্মাবলম্বীদেরকে মর্যাদা দিতে শিখিয়েছে এবং সেই শিক্ষা ধারণ করবার কারণে বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়েছে। আমরা আমাদের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নাসিহা শুনে থাকি, উপদেশ শুনে থাকি, সেই সমস্ত জায়গায় যখন দেখি যে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং দলে দলে তাদের উপাসনাগুলো ভাঙা হচ্ছে, আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার। আমাদের দেশে সংখ্যালঘু ভাইরা তারা নিরাপদ আছেন, আজ নিরাপদ থাকবেন, তাদেরকে নিরাপদ রাখবার জন্য আমাদের সরকার যেমন কাজ করছে, ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে কাজ করছেন। তো আমরা মূলত এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ আমরা থাকবো। আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোনো প্রকার ফাটল নেই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বিভেদ এবং ফাটল যারা দেখাবার চেষ্টা করছে তাদের সে মিথ্যা প্রপাগান্ডা যেন বিশ্ববাসী বিভ্রান্ত না হয়, আমাদের দেশের মানুষ যেন বিভ্রান্ত না হয়, আমরা সে বার্তাটি মূলত আজকে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ।
ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশন যে হামলার ঘটনা ঘটেছে এবং ভারত থেকে বাংলাদেশকে নিয়ে যে ধরনের অপপ্রচার চলছে, ভারতীয় আগ্রাসনের কথা বলা হচ্ছে, এই বিষয়ে কি বলছেন আপনারা? এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমার পাশে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আছেন, উনি ওনার বক্তব্যে বলেছেন, আরো বক্তারা বলেছেন, ভারতে বিশেষ করে আমাদের সেখানে যে সমস্ত সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আর সেখানে যে সমস্ত সহিংস ঘটনা ঘটছে, যেমন এই যে উপ হাই কমিশনারের হামলার কথা আপনি বলেছেন, এগুলোর কারণে আসলে আমাদের কথা বলা দরকার। আমাদের রাষ্ট্রীয়ভাবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলা হয়েছে যে তিনি যেন তার জায়গা থেকে, সরকার জায়গা থেকে কথাগুলো বলেন। আমরা যখন আমাদের কথাগুলো বলবো না, তখন আমাদের উপর আরো চেপে আসা হবে। এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে আমাদের অধিকারের কথা বলতে হবে। আমরা আজকে সেখানে যে আক্রান্ত হয়েছি কলকাতাতে, তার বাইরে যে মুসলমানরা আক্রান্ত হচ্ছেন সেখানে, সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। তাহলে সেক্ষেত্রে হয়তোবা এই যে আজকে যে পরিস্থিতি আমরা মুখোমুখি হচ্ছি, যে আজকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা, সেটা থেকে আমরা উত্তরণের পথ হয়তো খুঁজে পাবো। জি জি, কোনো প্রশ্ন নাই। আপনার নামটা বলবেন, পরিচয় দিবেন, বলবেন। আমি ফাদার আলবার্ট রোজারিও, প্রধান পুরোহিত সেন্ট ম্যারিস ক্যাথিড্রাল, রমনা। আমি আমাদের খ্রিস্টান ভাই বোনদের পক্ষে, প্রধান উপদেষ্টা আমাদের আজকে নিমন্ত্রণ জানিয়েছেন এবং অনেক সুন্দর পরিবেশে, একটা সৌহার্দ্য পরিবেশে প্রায় 2 ঘন্টা আমরা আলোচনা করেছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কথা অনেক মনোযোগ সহকারে শুনেছেন। যেহেতু সময় কম, আরো অনেকে বলবে, আমি বেশি বলবো না, মূল কথাটা বলবো যে আমরা সবাই একমত হয়েছি। গতকাল আমাদের রাজনৈতিক দলগুলো এসে যে কথা বলে গেছে তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ একটা কঠিন সময়, আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি। তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা আমাদের প্রধান কথা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটা বিষয়, আমাদের হিন্দু ভাই বোনদের, তাদের মনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কনের ব্যাপারে তাদের মনে একটা ক্ষত, তাদের মনে একটা ক্ষোভ, তাদের মনে একটা কষ্ট। তাহলে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমাদের এই ক্ষোভটাকে নিরসন করতে হবে, নিরাময় করতে হবে, এই ক্ষতটাকে নিরাময় করতে হবে। আমরা বলে এসেছি আমাদের যাদের মনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা কষ্টে আছে, ক্ষোভে আছে, তাদের অনেকেই কিন্তু আজকে আসে নাই, তাদেরকে নিয়ে যেন প্রধান উপদেষ্টা তাদেরকে নিয়ে বসে। আরেকটা বিষয় আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যেন এই ধরনের একটা আন্তর্জাতিক এবং বাংলাদেশের জাতীয়, আমাদের বাংলাদেশে এই ধরনের একটা সংলাপের ব্যবস্থা করা হয়। সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ, তারা মিলেমিশে থাকে, তারা একসাথে পথ চলে। আরেকটা বিষয় বলা হয়েছে, আমাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে, যে আমাদের একজন অ্যাডভোকেট মারা গেছে, তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না, কিন্তু ছোটখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। তাই আমি আপনারা মিডিয়ার ভাইয়েরা আছেন, আমাদের সেই সম্প্রীতি আমরা যেন বজায় রাখতে পারি। বারবার এই সম্প্রীতি, এই অগ্রযাত্রাটা বাধাগ্রস্ত হয়েছে, বর্তমানে যেমন হয়েছে। এবং আমাদের মধ্যে একজন খুব জোরালো ভাবে বলেছে, যেটা আপনারা শুনতে আগ্রহী, যে আমাদের যে ভাই, স্কনের যে ভাই যাকে আটক করা হয়েছে, সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়। যদি আইনে পথ খোলা থাকে, তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়, কারণ জামিন পাওয়া এটা আমাদের অধিকার। সবাইকে ধন্যবাদ। সবাইকে শ্রদ্ধেয় সম্মানিত সমস্ত প্রেস মিডিয়ার ভাইয়েরা, বোনেরা, আমি সিস্টার রেবা ভেরোনিকা ডিকোস্তা, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্ট কাউন্সিলর, লক্ষ্মীবাজার। আজকের এই সুন্দর সমাবেশে এসে আমার খুবই ভালো লেগেছে যে আমরা প্রত্যেকে ধর্মগুরুগণ একটা ঐক্যমতে এসেছি যে আমরা সম্প্রীতির দেশ চাই। তবে আমার একটাই শুধু সংবাদ থাকবে মিডিয়ার মধ্য দিয়ে,
মিডিয়া যেন কোনোভাবেই অন্যায় ভুল সংবাদ সম্প্রচার না করে। দ্বিতীয়, যুব সমাজ যারা নাকি বাংলাদেশের এই নতুনভাবে একটা স্বাধীনতার কথা চিন্তা করেছে, তারা যেন সব সময় সংযমী জীবন, সহনশীল ধৈর্যশীল জীবন যাপন করে, যেন কোনোভাবে যুব সমাজের যেই ব্যক্তিত্ব, যে লিডারশিপ, যে সম্মান, যে মর্যাদা কোনোভাবে যেন ধ্বংস না করে। আমি চাই প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা নতুনভাবে জাগ্রত হবে সোনার বাংলাকে সুন্দরভাবে গড়তে, প্রত্যেক ধর্মের সবাইকে সম্মান দিতে। সবাইকে ধন্যবাদ। উনি বসুক, উনি শুনেন, উনি আগে বলবেন, বলার পরে আমাদের হিন্দু ভাই বোনদের যদি কোনো প্রতিনিধি থাকে উনি বলবেন, তারপরে আমাদের অ্যাডভাইজার মহোদয় একটু কথা বলবেন। ঠিক আছে? ঠিক আছে, বলেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আপনার নামটা ধন্যবাদ। আমি ভিক্ষু সুনন্দ প্রিয়, সাধারণ সম্পাদক বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। আমাদেরকে আজকে প্রধান উপদেষ্টা মহোদয় ডেকেছেন। আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোক সেখানে উপস্থিত ছিলাম। খুবই শান্তিপূর্ণ এবং আন্তরিকভাবে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এতক্ষণ যে সময় দেবেন আমরা ভাবতে পারিনি। যে আমরা চাই, আমরা ওনার কাছে আবেদন করেছি, দেশে সম্প্রীতি যেন বিরাজ থাকে, সকল সম্প্রদায় মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি, যে আমাদের যে একটা ঐতিহ্য, বাঙালি জাতির যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে বজায় থাকে, আমরা সেই কথা বলেছি। উনি আমাদের সমস্ত কথা শুনেছেন এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন, আমরাও সেই কামনা করি। ধন্যবাদ। আমরা অবশ্যই বলেছি আমরা ভালো আছি, বাংলাদেশে ভালো আছেন তো? আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা বলেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমরা সেটা উল্লেখ করেছি, ওনাকে জানিয়েছি। ভারতীয় মিডিয়ায় যে অপপ্রচারগুলো হচ্ছে এই ব্যাপারটা কিন্তু নিশ্চয়ই আপনারাও কষ্ট পাচ্ছেন, আপনারাও তো বাংলাদেশে। এইটা আমি বলি, আমাদের কোন মিডিয়া কোথায় কি অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয়, এটা আমাদের বিষয় না। আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয়। আমরা চাই আমাদের পজিটিভ, আমরা আমাদের দেশের কথাই আমরা প্রচার করবো, যেটা ভালো দিক আমরা সেটাই আমরা প্রচার করবো। আমরা এই দেশে ভালো আছি, আমরা শান্তিতে আছি। দাদা দাদা একটু অল্প একদম এক মিনিটের মধ্যে বলে ফেলুন। আপনার নাম পরিচয় দিয়ে বলে ফেলেন। আমি প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আমি প্রধান উপদেষ্টা, কাউন্সিল ফর ইন্টারফেথ হারমোনির আমি চেয়ারম্যান। আমি একটি কথা বলতে চাই, আমরা একটা মানবিক রাষ্ট্র চেয়েছিলাম এবং যেটা 5ই আগস্টের পরে সেটা আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন ছিল আমাদের মধ্যে, আমরা সকলেই কিন্তু এই দেশের নাগরিক। আমরা শান্তি সম্প্রীতিতে বসবাস করতে চাই। এই জন্য প্রধান আমি বলছিলাম যে একটি আন্তর্জাতিক সম্মেলন করার জন্য সম্প্রীতি সম্মেলন, যেটাতে সকল ধর্মবর্ণ জাতিগোষ্ঠী আসবে এবং নির্গোষ্ঠী সহ এই দেশের সকল মানুষ আসবে এবং বিশ্ব থেকেও আমরা যাতে সেরকম লিডার আমরা এনে এদেশের মিশনগুলোকে, ঢাকাস্থ যে কূটনীতিক মিশনগুলো আছে, যারা আমাদেরকে দেখুক যে আমরা শান্তির মধ্যে মেলবন্ধনে আমরা অবস্থান করতে চাই। এই জন্য আমার প্রধান বক্তব্য ছিল শান্তি সম্মেলন করে আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। এটা এক। আর দ্বিতীয়ত চেয়েছি আমরা বিভাগে এবং শান্তি সম্মেলন করে বিভাগে আমরা সেটা করতে চেয়েছি এবং আমরা কনফারেন্স করতে চেয়েছি এবং বিশেষ করে আমাদের 4 ধর্মের মধ্যে যাতে আমাদের ঐক্যবন্ধন থাকে, এটা যাতে কখনোই যাতে বিনষ্ট না হয়, আমরা ঐক্যবন্ধনে থাকতে চাই। আবহমানকালে যে সংস্কৃতি, আমরা সেই রকম একটি রাষ্ট্র তৈরি করতে চাই। আজকে আমরা এই দেশের নাগরিক, সার্বভৌমত্ব অধিকার এই দেশের সকল ক্ষেত্রে আমাদের যাতে এগুলো বিঘ্ন না হয়, আমরা সেইভাবে একটি সুন্দর একটা রাষ্ট্র চাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই অবিনাশ দা এখন কথা বলবেন। অবিনাশ দা আমাদের পুরো নামটা একটু, আপনার নাম পরিচয়টা একটু কথা বলুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকের আমার নাম অবিনাশ মিত্র, রমনা শ্রী শ্রী হরিচাঁদ মন্দির ধর্ম সহ সম্পাদক। আজকের আমরা দীর্ঘ সময় ধরে মাননীয় প্রধান উপদেষ্টার ডাকে একত্রিত হয়েছি। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতিতে বিভিন্ন রকমের কথা হয়েছে এবং আমাদের কথাগুলো ধৈর্যের সহিত
সকল উপদেষ্টারা শুনেছেন এবং আমাদের যে দুঃখ কষ্ট সকলার কথাই শুনেছেন। আরো বিশেষ করে আমাদের ভালো লাগতেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলার কথাই ধৈর্যের সহিত শ্রবণ করেছেন এবং সেইভাবেই আগাবেন, এটা আমাদের বিশ্বাস। আপনারা বাংলাদেশে তো অনেক ভালো আছেন, এই যে ভারতীয় গণমাধ্যম যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটাকে আপনাকে কিভাবে দেখছেন? আপনারা বাংলাদেশে কোনো সমস্যার মধ্যে আছেন কিনা সেটাও আমাদেরকে একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, এখানে আমরা বাংলাদেশে যারা আছি, এই তো বললাম যে বিভিন্ন ধর্মগুরুরা আজকে আমরা উপস্থিত হয়েছি, কারোর মধ্যে কোনো বিভেদ নেই। তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। এখন এখানে আমি হিন্দু, এই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি, কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই, সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। এটা হলো বাংলাদেশ, আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি, কোনো তো সমস্যা নেই। কিন্তু সেখানে বিশৃঙ্খলা কেন? যদি কেউ করে থাকে সেটা নিশ্চিত করে আপনাদের গণমাধ্যমকে আহ্বান করব, যে করেছে, হ্যাঁ আমাদের এক ভাইকে মেরেছে, কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে। এখন ওই এক ব্যক্তি, সে কি আমি হিন্দু না মুসলিম না সেটা দুষ্ট, সেইটাকে খুঁজে বের করে আমরা আমাদের শাসন চালাবো। কিন্তু এইটাকে পুঁজি করে বাহিরে গিয়ে বাহিরের রাষ্ট্র আমাদের উপরে একটা মানে কি বলে মাছের আদারির মতো হিন্দুদের উপরে একটা চড়াও থিয়া সে একটা বড় কিছু তৈরি করে নিল, এটা আমরা চাই না। আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই এবং সকলের সমান অধিকার। এটাই আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, যেন আমরাও কখনো কোনো সময় কারু কাছে কারু মাধ্যমে যেন নির্যাতিত না হই। এবং যদি কেউ করে তাকে আপনারা তুলে ধরেন, তার বিচার করেন। তবে আর আমরা এই যে তারা যে হাসিলটা করছে এই সুযোগটাও পাবে না, হাসিলও তারা করতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। যে কোনো একদম সংক্ষেপে, আরো আছে অনেকে কথা বলবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নামটা বলেন, একটু পিছনে যান, মাইক্রোফোন পড়ে যাবে, একটু পিছনে দাঁড়ান প্লিজ, একটু পিছনে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর সভাপতি। আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা সাজেদুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টার আহ্বানে ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মত বিনিময় করার জন্য এসেছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুল কুদ্দুস, নায়েবে আমির কাসমি সাহেব। আজকে আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই জানেন। দিবালোকের ন্যায় আদালত পাড়ায় একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এরপরে এই দেশে গোলা পানিতে মাছ শিকার করে পরাজিত শক্তি আবার এই দেশে ইন করতে চাচ্ছে, দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে, অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয় সেই ব্যবস্থা করতে চাচ্ছে। এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, দলমত নির্বিশেষে। আমরা সেই কথাটা সেখানে বলেছি। অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তারা সেখানে স্বীকার করেছেন তারা কোনো বৈষম্যের শিকার নয়, তাদের উপর কোনো প্রকার আক্রমণ হচ্ছে না, তারা কোনো প্রকারের ভয়ভীতিতেও নাই। আমাদের পক্ষ থেকে আমাদের মহাসচিব হযরত মাওলানা সাজেদুর রহমান সাহেব এখন আপনাদের সামনে কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, সকলেই আমরা ভাই ভাই। কোরআনের আলোকে প্রমাণ যে সমস্ত মানব জাতি আদম সন্তান, এই হিসাবে আমরা ভাই ভাই। এই হিসাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক নাগরিকের জন্য কর্তব্য। আমরা বিশ্বাস করি এবং বেশ কয়েকজন অমুসলিম ভাই আজকে স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে
সাম্প্রদায়িক সম্প্রীতি নাই পাশের দেশে, সেখানে অনেক মসজিদকে শহীদ করা হয়েছে। আমাদের বাংলাদেশে একজন মুসলিমকে অমুসলিম কর্তৃক নির্মমভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করার পরে বাংলাদেশ শান্ত, কোনো দাঙ্গা হয় নাই, কোনো অঘটন ঘটে নাই। ফরিদপুরের মধুখালীতে হিন্দু সম্প্রদায়ের কর্তৃক আমাদের 2 জন হাফেজ ছাত্রকে হত্যা করা হয়েছে, তারপরেও কোনো বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। আমরা এটা পুরো বিশ্বাস করি, আমরা যে কোনো সময় আশঙ্কা বোধ করি, আমরা অমুসলিম ভাইদেরকে পাহারা দেই, তাদের মন্দিরকে পাহারা দেই। আমরা সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা চাইব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার করার জন্য, এবং সাথে সাথে আমরা বলে আসছি আমরা সকলেই দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি। সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন গারো সাংসারিক জনসন মৃ কথা বলবেন। সবাইকে ধন্যবাদ। আমি জনসন মৃ কামাল, গারো পুরোহিত। আজকে আমরা প্রধান উপদেষ্টাদের যে আলাপ করেছি, যে সমস্যাগুলি, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। আমরা ঐক্যবদ্ধ আছি, এই সরকারকে আমরা সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ। আমাদের এখন অ্যাডভাইজার মাহফুজ আলম কথা বলবেন। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেকক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়েছেন আপনারা। মূলত আজকে এই গত 1 সপ্তাহ ধরে বাংলাদেশে যে অবস্থা আছে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে আমরা এখানে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি। গতকালকে এটা আপনারা দেখেছেন। এর আগের দিন ছাত্র সংগঠনগুলোর সাথে কথা না হলেও বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশের সাথে কথা হয়েছে, যেটা সামনে হয়তো আরো এক্সটেন্ডেড হবে, আরো বৃহত্তর পরিসরে ছাত্রদের সাথে স্যারের আরো আলোচনা হবে। আর আজকে বাংলাদেশের বৃহত্তর 4টা যে ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এই ধর্মাবলম্বীদেরকে আমরা ডেকেছি। ওনাদের বিশেষ করে ওনাদের যেটা হয় ইউজুয়ালি বাংলাদেশে ওনাদের কমিউনিটি লিডার অথবা পলিটিক্যাল লিডারদেরকে ডাকা হয়, কিন্তু আমরা আজকে চেষ্টা করেছি বেসিক্যালি ধর্মীয় নেতৃত্বকে ডাকার জন্য, যাদের তাদের সম্প্রদায়ে তাদের ন্যারেটিভ নির্মাণের বা তাদের বক্তব্য পৌঁছানোর যথাযথ উপায় আছে, যথাযথ ব্যবস্থা আছে। ফলত আমরা তাদের মাধ্যমে তাদের থেকে শুনতে চেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তাদের থেকে শুনতে চেয়েছেন, এবং তাদের মাধ্যমে আমরা একটা মেসেজ পুরা বাংলাদেশের কাছে এবং বাইরের যারা আছেন আমাদের দেশের পক্ষে বিপক্ষে সবার কাছে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দৃষ্টিকোণ থেকে সবাই একটা পয়েন্টে আছেন, এক জায়গায় এসে মিলিত হয়েছেন, এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার, এই সরকার যে কোনো মূল্যে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে প্রোঅ্যাক্টিভ কাজ করবে। কোনো ধরনের রিয়াকশনারি কাজ এই সরকার করবে না, কোনো ধরনের হঠকারিতা এই সরকার আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না। বরং আমরা যত বেশি ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করা যায় সেই দিকে আমরা এগোবো, এবং আমরা আমাদের অন্তর্গত শক্তি, আমাদের দেশের ভেতরকার শক্তি, ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব। বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে, সম্প্রদায়গত জায়গা থেকে এবং আরো অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে। এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন। এবং এখানে যেই ধরনের যদি কোথাও কোনো নিপীড়ন হয়ে থাকে হিন্দু অথবা অন্য কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে, আমরা বলি না যে নিপীড়ন হয় না, এটা অল আউট বলাটা এটা অসত্য। কিন্তু যদি হয়ে থাকে সেটার বিপরীতে সরকারের ব্যবস্থাকেও আপনারা প্রচার করবেন। বিশেষ করে সুনামগঞ্জে হওয়ার পরে আমরা ব্যবস্থা নিয়েছি, এবং ওই ব্যবস্থাটা পত্রিকাতে আপনারা মিডিয়াতে বলবেন, যাতে আমাদের যারা সংখ্যালঘু ভাই বোন আছে তারা যেন ট্রাস্ট পান। এই দেশটা সকল নাগরিকের। এবং স্যার শেষমেশ একটা কথা বলেছেন, এই কথা বলে শেষ করি। স্যার বলেছেন সম্প্রীতির তা তো দরকার, কিন্তু সম্প্রীতির সাথে ভয় যাতে জড়িয়ে না যায়, বরং নির্ভয় নাগরিকেরা নির্ভয়ে চলাফেরা করতে পারে, সবার মধ্যে মেলবন্ধন খুবই স্বাভাবিক গতিতে হয়। আমরা এখন ঠেকায় পড়ছি, এই জন্য হিন্দুদেরকে ডাকতেছি, বৌদ্ধদের ডাকতেছি, এইটা যেন না হয়। এটা হচ্ছে স্যারের দৃষ্টিভঙ্গি, এই সরকারের দৃষ্টিভঙ্গি। বরং একটা ইনহেরেন্ট
একটা সহজাত যেই আমাদের যে ঐক্য আছে, সম্প্রীতি আছে, যেই আমাদের যে নির্ভয় আছে, সেটা যেন বজায় থাকে এবং বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যেই নতুন পথে রওনা দিয়েছে, এই পথে যাতে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি এবং বাংলাদেশের সকল ধরনের, সকল মতের, সকল পথের এবং ধর্মের জনগোষ্ঠীকে নিয়ে যাতে আমরা একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে দাঁড়িয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাইতে পারি এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করে যেতে পারি। এই জন্য আমরা ওনাদের সমর্থন চেয়েছি, ওনারা অকুণ্ঠ চিত্তে আমাদেরকে সমর্থন দিয়েছেন এবং আমরা আশা করি বাংলাদেশ যে গতিতে এগোচ্ছে এবং যেভাবে ন্যাশনাল কনসেনসাস বিল্ড হচ্ছে, এইটা ভবিষ্যতে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আপনারা মিডিয়া যারা কর্মী আছেন সবার সমর্থনে আপনাদের ফ্যাক্ট চেকিং থেকে শুরু করে তথ্য যেটা সত্য সেটাই বলেন। আমাদের গভর্নমেন্ট থেকে কোনো কিছু বলার দরকার নেই, আমরা কোনো প্রেস নোট দিচ্ছি না, বরং আপনারা তৃণমূলে যেখানেই ঘটনা ঘটে সত্যটা তুলে নিয়ে আসেন, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিব, আইনি ব্যবস্থা নিব। আমরা দেখছি ভারতীয় গণমাধ্যম পুরাতন আপনার নাম? আমার নাম এস এম ফয়েজ, বিশেষ প্রতিনিধি বাংলা ভিশন। হ্যাঁ বলেন। আমরা দেখছি ভারতীয় গণমাধ্যম তাদের দেশের মন্দির ভাঙ্গাকে বাংলাদেশের মন্দির ভাঙ্গা নিয়ে মিথ্যা প্রপাগান্ডা নিয়ে তারা নিউজ করছেন। এর আগেও কয়েকটি বলেন। প্রশ্নটা হচ্ছে এই যে মিথ্যা, বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, তারপরও তারা এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা তারা একের পর এক ছড়িয়ে যাচ্ছে। তারা কি এটা কি বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কতটুকু এখন ইয়ে হচ্ছে, এই বিষয়টাকে তারা কতটুকু ইয়ে করছে, এই বিষয়টা যদি একটু বলতেন। না, বাংলাদেশের একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি নিজে বলেছি, তো আপনারা জানেন, যেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের এবং শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটা স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। এটা হচ্ছে প্রথম। এটা স্বীকৃতি দেওয়ার পর এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে, আমরা আমাদের জায়গা থেকে, গভর্নমেন্টের জায়গা থেকে উদ্যোগ নিয়েছি। আপনারা ফ্যাক্ট চেক করেছেন, তথ্য সরবরাহ করেছেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করব। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন, মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। আমরা এটা বলেছি, আমরা আশা করি তাদের সম্মতি হবে এবং বাংলাদেশের মিডিয়ার আসলে এখন দায়িত্ব এসে পড়েছে, দায়িত্ব কাঁধে আপনাদের সবার, আমাদের সবার, যে আমরা সত্যটাকে তুলে দেবো, সত্যটাকে জয়ী করতে হবে আমাদেরকে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের গণ অভ্যুত্থান, আমাদেরকে রক্ষা করতে হবে। নূর মোহাম্মদ জি, তারপর আপনার কাছে আসছে, উনি বলুন। বিভিন্ন ধর্মীয় নেতারা বলেছে আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলন করার জন্য, এই ব্যাপারে প্রধান উপদেষ্টা কি বলেছেন? এক, দুই নম্বর হচ্ছে আর না হয়েছে বলেন না, এটা তো একটা প্রস্তাবনা, এটা প্রস্তাবনাটার বিষয়টা আমরা অ্যাডভাইজরি কাউন্সিল খতিয়ে দেখব। আমরা যে কোনো ধরনের উদ্যোগ নিতেই রাজি আছি। এই গভর্নমেন্ট যথেষ্ট পরিমাণ আন্তরিক, যে কোনো উদ্যোগ নিলে জনগণের ভালো হবে, বাংলাদেশের ভালো হবে, এটা আমরা করে যাব। এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। মোস্তফা মল্লিক। আমি চ্যানেলেই আছি। আলোচনার কোনো পর্যায়ে এরকম কোনো আহ্বান জানানো হয়েছে কিনা আমাদের ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি, যখন একজন অপরাধীকে রাষ্ট্র যখন আটক করে বা আইন হেফাজতে নেয়, সেটা অপরাধী হিসেবে নেয়, কিন্তু আমরা দেখি সেটা যখন মুসলিম হয় তাকে মুসলিম হিসেবে কাউন্ট করা হয় না, কিন্তু অন্য ধর্মাবলম্বী হলে তারা সেটাকে এটাই কোশ্চেন। এই বিষয়ক কোন আহ্বান রাষ্ট্রের পক্ষ থেকে ছিল কিনা যে অপরাধীকে যেন অপরাধী হিসেবে দেখা হয়? অপরাধী, কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে রাষ্ট্রের কোনো রাষ্ট্র তো হচ্ছে বা আইন, এটা হচ্ছে যে অন্ধ এক ধরনের, আদালতও এক ধরনের ব্লাইন্ড ফোল্ডেড। সে দেখবে যে কে দোষী কে অপরাধী, সে দেখবে না তার ধর্ম, বর্ণ, জাত কি আছে। আমরা মনে করি এটাই দৃষ্টিভঙ্গি। আর এনি আদার কোশ্চেন? আরেকটা নিব। প্রশ্ন আছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মোটা দাগে আজকের সবাই কি কথা হয়েছে বা কোনো ইয়ে হয়েছে? ভারতীয় আগ্রাসনের চেয়ে আমাদের কাছে মনে হয়েছে, এটা আমাদের দৃষ্টিভঙ্গি, গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি, যে আমাদের নিজেদের শক্তি কতটুকু আমরা বৃদ্ধি করতে পারি, আমাদের নিজেদের ভিতরে কতটুকু সংহতি শক্তি আছে, কতটুকু আমাদের ভিতরকার প্রস্তুতি আছে। আগ্রাসনের কথা তো আমরা শুনতেই পারি, আগ্রাসন, অনেক ধরনের আগ্রাসন অনেক দেশ করতে পারে, তা আমরা কতটুকু প্রস্তুত আছি? আমরা আমাদের জায়গা থেকে শক্তি বৃদ্ধি করব, আমাদের যত ধরনের অনৈক্য আছে, বিভেদ আছে, এগুলোকে মুছে ফেলবো, আমরা শক্তিশালী হব। এটা আমাদের দৃষ্টিভঙ্গি। এই মেয়েদের মধ্য থেকে একজন কেউ আছে বলবেন কিছুটি? উনি বলছেন, বলেন। এই যে বারবার করে এই ঘটনাগুলো হচ্ছে, আমরা বারবার করে বলছি যে পরাজিত শক্তিদের পেছনে আছে, এটা যে ওয়ার্ল্ড ওয়াইড আমরা যে সেভাবে প্রচার করা দরকার, সেটা কি করতে পারছি কিনা? সরকার কি এই জায়গাগুলোতে একটুখানি আর কাজ করবে কিনা? সেটা অবশ্যই আছে। আমরা গভর্নমেন্টের দিক থেকে আমি যদি আপনাদেরকে জানাতে চাই, ক্যাবিনেট মিটিং এ আমরা আলোচনা করেছি, গত ক্যাবিনেট মিটিং এ, নট টুডে,
আমরা আলোচনা করেছি যে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, আমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। আশা করি আপনারা খুব শীঘ্রই কিছু ফলপ্রসূ পদক্ষেপ দেখতে পাবেন এবং বিশেষ করে প্রেস উইং এই কাজটা করতেছে অনেকদিন ধরেই, এবং আমরা মনে করি বাংলাদেশের মিডিয়ার এবং বাংলাদেশের সাধারণ জনগণ ভিজুয়াল ডিজিটাল মিডিয়াতে একটা বিপ্লব করে ফেলছে এই জেনারেশন। আমরা মনে করি এই জেনারেশনের কর্তব্য শেষ হয়ে যায় নাই, আমাদের সাথে মিলে আপনাদের মিডিয়ার সাথে মিলে এই জেনারেশনেরও কর্তব্য আছে এই বিপ্লবকে আপহোল্ড করা এবং পুরা দুনিয়া এটাকে তুলে ধরা। তাহলেই একমাত্র আমরা মনে করি এটাকে ধরে রাখতে পারবো। শেষ প্রশ্ন, একেবারে 9 তারিখে আপনারা বিভিন্ন দেশের কূটনীতির সাথে বৈঠক করছেন, সে বৈঠকে কি এই বিষয়গুলো উঠে আসবে কিনা, যদি একটু বিষয় আপনি না 9 তারিখে আপনারা জানেন যে ইইউ এর 27টা অ্যাম্বাসাডারের সাথে কথা হবে। আপনারা জানেন ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনের মধ্যে 7টা কি 8টা দেশের হচ্ছে বাংলাদেশে এম্বাসি আছেন, বেশিরভাগই এম্বাসি ইন্ডিয়ায় আছেন। ওনাদের সাথে আমরা দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে আমাদের বিগেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন, তো তাদের সাথে আমরা বসছি, সবাইকে নিয়ে আমরা বসছি, সব ধরনের আমাদের আর তাদের মধ্যে যে মিউচুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো সেগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে কথা হবে। বৈঠক শেষে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা তারা কথা বলেছেন, তারা বলছেন যে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশে বিভেদের কোনো স্থান নেই। ভারতের পক্ষ থেকে যে ধরনের অপপ্রচার করা হচ্ছে তার কোনোই বাস্তবতা নেই। তারা বলছেন যে বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই সকল ধর্মের লোক এই দেশে মিলেমিশে বসবাস করবে। এবং ধর্মীয় নেতাদের কথার পর এখানে হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা কথা বলেছেন। তারা বলছেন যে তারা এখানে ভালো আছেন, তারা ভালো থাকতে চান, অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করা হবে, কোনো ধরনের কাউকে ধর্মীয় ভাবে চিহ্নিত যেন না করা হয়, এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছেন। তারা একটি আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলনের কথা বলেছেন। পাশাপাশি এখানে উপদেষ্টা মাহফুজ আলম কথা বলেছেন। তারা বলেছেন যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র যদি হয় সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তভাবে পদক্ষেপ নেবে সরকার, তবে কোনো হঠকারী কিংবা প্রতিক্রিয়াশীল পদক্ষেপ সরকার নেবে না। মোটা দাগে এই আলোচনাগুলো আজকে হয়েছে এবং আজকে তারা যে ধর্মীয় নেতারা তারা যেটি বলছেন যে গতকালকে যে সর্বদলীয় রাজনৈতিক সভা হয়েছে সেখানে যেভাবে তারা ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, একইভাবে সকল ধর্মের লোকজন তারাও ঐক্যবদ্ধ থাকবে সার্বভৌমত্বের প্রশ্নে। তারা সবাই তাদের প্রথম পরিচয় তারা বাংলাদেশি হিসাবে রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য তারা সবাই ঐক্যবদ্ধ থাকবে, দল, মত, ধর্ম, বর্ণ, জাতপাত নির্বিশেষে। তো সব মিলিয়ে এই ছিল আজকের বৈঠকের আমার কাছে সবশেষ খবর।